নমস্কার। খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। বাংলাদেশে ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে দ্বন্দ্ব জোর কদমে শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। আর ভারত বলেছে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা যাবে না। এনসিপি দল এই প্রশ্নে দুভাগ। এক ভাগ ফেব্রুয়ারিতে নির্বাচন চায়, তারা আমেরিকার সঙ্গে। আর এক ভাগ ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না, যারা চায় না তাদের ৮ সদস্যের প্রতিনিধি দল চীনে গেছে, তারা চীনের সঙ্গে। চীন সফরে আছেন দেশের সেনাপ্রধান। এদিকে এসসিও বৈঠকে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী জাপান ঘুরে চীনে যাচ্ছেন। জাপান চায় ইনক্লুসিভ ইলেকশন, অর্থাৎ সেখানে আওয়ামী লীগকেও সেখানে রাখতে। রুশ প্রেসিডেন্টও যাচ্ছেন চীনে। বাংলাদেশ নিয়ে পরাশক্তির লড়াই তাহলে জোরদার শুরু। এই পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছে, ফেব্রুয়ারির নির্বাচন কি হবে? আওয়ামী লীগের বা কি ভবিষ্যৎ? বাংলাদেশে ফেব্রুয়ারি 2026 নির্বাচনের প্রশ্নে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরাশক্তিদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে। এই প্রতিদ্বন্দ্বিতায় মূলত 4টি মূল পক্ষ: মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ভারত এবং রাশিয়া। প্রতিটি দেশই বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচনের মাধ্যমে নিজেদের কৌশলগত স্বার্থ সুরক্ষিত রাখতে চায়। আমেরিকা দ্রুত নির্বাচনের পক্ষে রয়েছে এবং চাইছে বিএনপি ক্ষমতায় আসুক। মার্কিন যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিক কৌশলের অংশ হিসেবে চীনা প্রভাব মোকাবিলায় বাংলাদেশে আমেরিকার অবস্থান শক্তিশালী করতে চায়। চীন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন চায় না। পরিবর্তে চীন জামায়াতে ইসলামীকে সমর্থন দিয়ে, এনসিপির একটি গোষ্ঠীকে সমর্থন দিয়ে নির্বাচনের বিরোধিতায় নামিয়েছে। 2025 সালের জুলাই মাসে জামায়াতের আমির শফিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল চীনে যায় এবং আগামী নির্বাচন নিয়ে আলোচনা করেছে। চীন এভাবে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা বাড়িয়ে নিজের প্রভাব বিস্তার করছে। ভারত স্পষ্ট করে জানিয়েছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে সে নির্বাচন গ্রহণযোগ্য নয়। শেখ হাসিনার পতনের পর ভারত বাংলাদেশ সম্পর্কে উল্লেখযোগ্য অবনতি ঘটেছে। ভারতের অবস্থান হলো কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন না করলেও আওয়ামী লীগের মতো ধর্মনিরপেক্ষ শক্তির অংশগ্রহণ তার প্রথম পছন্দ। বাংলাদেশের নির্বাচনী পরিস্থিতি আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যে ব্যাপক প্রভাব ফেলবে। চীন আমেরিকা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে এবং এই নির্বাচনের ফলাফল দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে স্থিতিশীলতার চেয়ে অনিশ্চয়তা বেশি। আন্তর্জাতিক পরাশক্তিদের প্রতিদ্বন্দ্বিতা, অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন এবং সংস্কারের দাবি, এই সব কিছু মিলে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ একদম জটিল হয়ে উঠেছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, এটাই বলা হয়েছে। তাছাড়া দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়াতেও তোলা হয়নি। দলের নেতাদের বিরুদ্ধে মামলা চলছে। এই পরিস্থিতিতে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে শেখ হাসিনার বিরুদ্ধে যে অস্বচ্ছ নির্বাচনের অভিযোগ উঠেছিল আগে, সেই একই অভিযোগ আরো বড় করে এবারও উঠবে। আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ না দিলে ভারতও ফেব্রুয়ারিতে ভোটের বিরুদ্ধে যাবে, যেভাবেই হোক নির্বাচন আটকাবার চেষ্টা করবে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে সেটা ঠিক, কিন্তু দল তো নিষিদ্ধ দলের বিরুদ্ধে তো কোনো অভিযোগ নেই, এটি সত্য। এবং দলের নেতাদের বিরুদ্ধে মামলা চলছে, পুরো দলকে বিচারের কাঠগড়ায় তোলা হয়নি। এই পরিস্থিতিতে আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ না দিলে নির্বাচন আবারও অস্বচ্ছ ও একপাক্ষিক বলে আন্তর্জাতিকভাবে অভিযোগ উঠবে, যেমনটি শেখ হাসিনার নির্বাচনে উঠেছিল। তাই ভারতও আওয়ামী লীগকে বাদ দিয়ে ফেব্রুয়ারি নির্বাচন হলে সেই নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলবেই। সুতরাং ফেব্রুয়ারির নির্বাচন আটকে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু খুবই বাস্তব।
ভারতের কূটনৈতিক চাপ দেয়া শুরু করেছে। ভারত সাফ জানিয়েছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন বাস্তবসম্মত নয়, তাই দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকলে ভারত সে নির্বাচন মেনে নেবে না। ভারত ছাড়া ইংল্যান্ড, জাপান, অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় দেশগুলোর কয়েকটি দেশও আওয়ামী লীগ দল ছাড়া অন্য দল ছাড়া ভোট যদি হয় সে ভোট মানবে না। আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবগুলো পক্ষের অংশগ্রহণ ছাড়া সত্যিকারের প্রতিদ্বন্দ্বিতা হবে না, হলে আন্দোলন, সহিংসতা আবার নতুন করে বাড়বে। নির্বাচন পিছিয়ে যেতে পারে। ভারতের বিরোধিতায়, আন্তর্জাতিক চাপে ও অভ্যন্তরীণ অস্থিরতার কারণে নির্বাচন স্থগিত হতেই পারে। খুবই সম্ভাবনা দেশি বিদেশি শক্তিগুলোর মধ্যস্থতায় নির্বাচন নিয়ে নতুন সংলাপ হতে পারে, যেখানে আওয়ামী লীগের কার্যক্রম পুনর্বহাল বা অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা হবে। বিরোধী দলসমূহের সরাসরি আন্দোলন, নির্বাচন কমিশন বা অন্তর্বর্তী সরকার চাপের মুখে রাজনৈতিক সমঝোতার হাত বাড়াতে পারে, না হলে দেশ অঙ্গচ্ছেদের মুখে পড়তে পারে। এই অঙ্গচ্ছেদটা কিভাবে হবে সেটাও বলছি। অতএব স্পষ্ট আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ না দিলে বাংলাদেশে ফেব্রুয়ারি নির্বাচন আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হবে, অস্বচ্ছ হবে এবং ভারতের সক্রিয় বিরোধিতায় ভোট পিছিয়ে যেতে পারে বা অন্য যা কিছু হতে পারে। ভারত কিভাবে বাংলাদেশের নির্বাচন বন্ধ করতে পারে? ভারতের কাছে বাংলাদেশের নির্বাচন প্রভাবিত বা বাধাগ্রস্ত করার বিভিন্ন কার্যকর উপায় রয়েছে। এগুলো প্রধানত কূটনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা চাপের মাধ্যমে প্রয়োগ করা যেতে পারে। হ্যাঁ, নিরাপত্তার চাপ মানে আরো ভালো করে বললে সামরিক চাপ। অর্থনৈতিক চাপ, বাণিজ্যিক অস্ত্র এটা নিষেধাজ্ঞা ও পরিবহন বন্ধ। ভারত ইতিমধ্যেই সেসব কাজ শুরু করে দিয়েছে। ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি বন্ধ করে দিয়েছে। মে মাসে ভারত $770 মিলিয়ন বাংলাদেশি পণ্যের আমদানি সীমিত করেছে, যা মোট আমদানির 42%। বাণিজ্য ভারসাম্যহীনতার অপব্যবহার। বার্ষিক ভারত বাংলাদেশ বাণিজ্য বার্ষিক $8-10 বিলিয়ন ঘাটতি রয়েছে বাংলাদেশের, অর্থাৎ ভারত থেকে বেশি মাল যায় বাংলাদেশে, বাংলাদেশ থেকে কম আসে। তো এই অসম নির্ভরতা ভারতকে কিন্তু রাজনৈতিক শক্তি দিয়েছে, অর্থনৈতিক অস্ত্র দিয়েছে, খুব শক্তিশালী অস্ত্র। এরপরে আরো বহু বিষয়, যেমন পানি সম্পদের উপর নিয়ন্ত্রণ, তিস্তা ও গঙ্গা চুক্তির সুবিধা, সেটা দিয়েও ভারত চাপ সৃষ্টি করতে পারে। ভারত বাংলাদেশের 54টি অভিন্ন নদীর উজানে অবস্থিত, এর ফলে পানি নিয়ন্ত্রণের ক্ষমতা রাখে। গঙ্গা পানি বন্টন চুক্তি 2026 সালে নবায়নের এটা রিনিউ করার কথা, এবং ভারত এই চুক্তি রিনিউ না করে বা কঠোর শর্ত আরোপ করে বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করতে পারে। তিস্তা চুক্তি দীর্ঘদিন ঝুলে আছে এবং ভারত চাইলে এই বিষয়ে আরো কঠোর অবস্থান নিতে পারে। 2025 সালের মে মাস থেকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী প্রায় 2000-এর উপর ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দিয়েছে। এই কৌশল বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তায় চাপ সৃষ্টি করতে পারে এবং রাজনৈতিক অস্থিরতা বাড়িয়ে দিতে পারে। ভারত ত্রিপুরার কৈলাসহর বিমান ঘাঁটি পুনরায় সক্রিয় করেছে এবং শিলিগুড়ি করিডোরের আশপাশে সামরিক মহড়া পূর্ণ উদ্যমে চালাচ্ছে। বাংলাদেশের লালমনিরহাট বিমান ঘাঁটি পুনরুজ্জীবনের বিরুদ্ধেও ভারত খুব শক্ত অবস্থান নিয়েছে। ভারত আওয়ামী লীগ ছাড়া নির্বাচনকে গ্রহণযোগ্য নয় বলে দাবি করেই দিয়েছে। এর ফলে নির্বাচনের আন্তর্জাতিক স্বীকৃতি কিন্তু বাধাগ্রস্ত হবে। ভারত তার আঞ্চলিক প্রভাব ব্যবহার করে অন্যান্য দেশগুলোকেও নির্বাচন স্বীকার না করতে প্ররোচিত করতে পারে। ভারত একযোগে অর্থনৈতিক, পানি, সীমান্ত, কূটনৈতিক চাপ এবং সবশেষে সামরিক চাপও দিয়ে তারা বাংলাদেশকে তাদের নিজেদের রাস্তায় নিয়ে আসবার চেষ্টা করতেই পারে। তার কারণটা হচ্ছে ভারত বাংলাদেশ নিয়ে অনেক কষ্ট সহ্য করেছে, অনেক কিছু ত্যাগ করেছে, বিনিময়ে কিছুই পায়নি। এখন এই যেভাবে করেছে এবং ভারতে বাংলাদেশে বিপুল সংখ্যক সংখ্যালঘুরা, তারা একটা ভারতের কি বলবো
তাদের উপরে যে ব্যবহার, যে অত্যাচার করা হচ্ছে, সেটা ভারতের পক্ষে অত্যন্ত শিরোপীড়ার কারণ হয়েছে। ওয়ান্স ফর অল ভারত এই সুযোগটা নিতে পারে। যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশ না নিতে দেয়, তাহলে ভারত কিন্তু সামরিক অভিযান করতেই পারে এবং নির্বাচন বন্ধের জন্য যত কিছু করা সেটা করতে পারে। আমরা আগেই বলেছি যে দুটো করিডোর রয়েছে বাংলাদেশের, যেটা হচ্ছে যাকে বলা যায় বাংলাদেশের চিকেন স্নেক। একটা হচ্ছে ওই রংপুর সীমান্ত দিয়ে, মানে দক্ষিণ দিনাজপুর থেকে একদম মেঘালয়ের গারো পাহাড় পর্যন্ত এটা কেটে দিলে পুরো রংপুর ডিভিশন আলাদা। আবার ওদিকে ত্রিপুরা থেকে মাত্র 28 মাইল 22-23 মাইল নিচে নেমে এলেই বঙ্গোপসাগর, ওইটুকু কাটলে আবার পুরো চট্টগ্রাম আলাদা। সুতরাং বাংলাদেশের সামনে ভারত এইবার সহজভাবে মেনে নেবে না এই নির্বাচনে আওয়ামী লীগকে ছাড়া যদি নির্বাচন করা হয়। নমস্কার, আমি তরুণ ঘোষ। খুব তো এখন দুই ভাইয়ে ও খুব মিল হয়েছে। একজন ভিকারিস্তান আর এক ভিকারিস্তানের সঙ্গে মিল হয়েছে। বাংলাদেশকে এক সময় পাকিস্তান তুলনা হতো যে আমাদের অর্থনৈতিক অবস্থা কি আর বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কি। ওরা 71 সালে স্বাধীনতার যুদ্ধে আমাদের পরাস্ত করে একটা জাতি, তারা এই উন্নতির শিখরে চলে গেল, আমরা কেন পারলাম না? পাকিস্তানের ইউটিউবাররা না, তারা এখন সাংবাদিকরা একেবারে মানে সোচ্চার হয়ে থাকতো প্রতিটা ক্ষেত্রে এই একটা জিনিসে। সেই বাংলাদেশকে মোটামুটি 1 বছরে তো ফিকিরি করে এনেছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস এন্ড তার গং। এখন এই দুই ভিখারি এখন তাহলে একই জায়গায় হয়ে গেছে। এখন এই ইশাকদার, তিনি যে প্রধানমন্ত্রী, তিনি বিদেশ মন্ত্রী ইশাকদার, তিনি এখন বাংলাদেশে এসে তিনি এখন প্রচুর এগ্রিমেন্ট করছেন। এগ্রিমেন্ট হচ্ছে আর কি না, শিক্ষা ব্যবস্থা নিয়ে, কালচারাল নিয়ে, কালচার অনুষ্ঠান নিয়ে, ভিসা নিয়ে, তারপর ট্রেড নিয়ে। আমি জানি না পাকিস্তান এখনো পর্যন্ত কি ট্রেড করবে, কারণ একটা ছুঁচো তো পাকিস্তান তৈরি করে না। বাংলাদেশ তো বস্ত্র শিল্পটা তৈরি করে, কিন্তু এদের তো বস্ত্র শিল্প কেন, এদের টেলিভিশন অনেক জিনিসপত্র নিজের দেশে তৈরি হয়। যথেষ্ট উন্নত ছিল বাংলাদেশ পাকিস্তান থেকে। এখন বাংলাদেশের অবস্থা খারাপ। আর बिछड़े हुए दो भाई मेले में बिछड़े हुए दोनों भाई मिल गए आपस में, চালাও পড়তি। এখন প্রচুর সব লেনদেনের ব্যাপার হচ্ছে। আপনারা তো এই খবর দেখছেন, কিন্তু আসল খবর কি আপনারা জানেন? আসল খবর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে গতকালকে যখন বৈঠক হয়েছে 1-to-1, সেখানে ইশাকদার তিনি প্রস্তাব দিয়েছেন যে আমরা আপনাদেরকে মিসাইল সাপ্লাই করব। হ্যাঁ, উইথ ব্যাটারি মিসাইল সাপ্লাই করবে বাংলাদেশকে। ডক্টর ইউনূস তো একেবারে মানে বুঝে গেছে আমাদের হাতে মিসাইল আসবে, আরে বাপরে, তারপরে তো দারুণ অবস্থা। কিন্তু ইশাকদার বলেছে খবরটা এখন চেপে রাখবেন, কেননা চারিদিকে প্রচুর লোকজন ঘুরে বেড়াচ্ছে। যদি এই খবর প্রকাশ হয় তাহলে পরে আমরা খুব মুশকিলে পড়ে যাব। কিন্তু আমাদের মিলিটারি ইন্টেলিজেন্স তার সবসময় কান পেতে রয়েছে, সবসময় লাইন ট্যাপিং হচ্ছে। সে সবার লাইন ট্যাপিং হয়। তা সেখানে এই পাকিস্তানে যে কথাটা হয়েছে, প্রথমে তো পাকিস্তানের কথা হয়েছে, আসিফ মুনিরের সঙ্গে কথা হয়েছে, তারপরে তো সেটা এসে তো কনভে করেছে আমাদের ইশাকদার। সেই খবরটা মিলিটারি ইন্টেলিজেন্সের কাছে আছে। মিলিটারি ইন্টেলিজেন্স আশা করছে সেই কথাটাই এইবার কি ইশাকদার এবং আমাদের মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথাবার্তা হয়েছে। এখন ঘড়ি আসবে না গজনবী আসবে এসে তা তো আমি জানি না, তবে মিসাইল উইথ ব্যাটারি বাংলাদেশের মধ্যে ঢুকছে। বাংলাদেশের জামাতি আর হিজবুতিদের এবার স্বপ্ন পূরণ হবে, আর ভারতেরও স্বপ্ন পূরণ হবে। ভারত তো চাইছে
সে একটা কিছু কর, আমার ঢোকার একটা সুযোগ করে দে, তাই মিসাইল টিসাইল গুলো নিয়ে দুই একটা ফায়ার টায়ার কর। আমাদের তো সর্বত্র মানে একেবারে সীমান্তবর্তী যত এলাকা রয়েছে সব তো এডি সিস্টেমে মুড়ে দেওয়া হয়েছে পাকিস্তানের মতো। একটাও তো মাটিতে পড়বে না, সব চতুস্তরীয় এডি সিস্টেম আছে, একটাও মাটিতে পড়বে না, কিন্তু বাংলাদেশকে মার খাওয়াবে। 71-এর যে প্রতিশোধটা না, সেটা এইভাবে বাংলাদেশের ওপর থেকে তোলার প্ল্যান হচ্ছে, সেটা মোহাম্মদ ইউনূসও বুঝছে না, আর মোহাম্মদ ইউনূসের গ্যাংও বুঝছে না। আর এখন এই খবরটা কিন্তু আগুনের মতো ছড়িয়ে পড়েছে সাউথ ব্লকে। গতকাল রাত থেকে এই খবরটা কিন্তু চাউর হচ্ছে, এবং আমাদের যে ডিফেন্স ফোর্স তারা কিন্তু রীতিমতো নড়ে চড়ে বসেছে। মিসাইল তো আর বিমানে আনা যাবে না, আনতে গেলে জাহাজে করেই আনতে হবে। তো কিভাবে আনবে না আনবে, অথবা ছেড়েও দিতে পারে ভারত যে তোরা নিয়ে যা, নিয়ে গিয়ে ফিট টিট কর, তারপর দেখছি। তো এই তো মেরে আধখানা করে দিয়েছিলাম, শুইয়ে দিয়েছিলাম আধমরা করে, এবারে তো পুরো মারবো, আর সঙ্গে তোর স্যাংআপটা বাংলাদেশ সেটাকেও মারবো। তো এই হচ্ছে আপনাদের আসল খবর। আর আপনাদের সামনে যেগুলো হচ্ছে না, এর সঙ্গে মিট করছে, ওর সঙ্গে মিট করছে, এই 6 দফার সমস্ত এই চুক্তি হচ্ছে, এই সমস্ত হচ্ছে আইওয়াস। আপনার পাসপোর্টে এখন যে ভিসা লাগবে না, তারপরে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান এক হয়ে গেছে, এখন আর ভিসার কিসের দরকার? এখন তো ওরা পরিষ্কার বলছে যে আমরা আমাদের পূর্ব পাকিস্তান ফিরে পেয়েছি। ডনে বেরিয়েছে, ডন কাগজে বেরিয়েছে। আপনারা যে কোনো পাকিস্তানি চ্যানেল আপনি খুলুন, পাকিস্তানি কোন ইউটিউবারের চ্যানেল খুলুন, আমি নাম বলে দিচ্ছি, আরজু কাজবি খুলুন, আপনি ফখরুজ্জামানের চ্যানেল খুলুন, এরকম অনেক আছে তাদের চ্যানেল একটা একটা করে। সানা আক্তার একজন আছে, শোয়েব চৌধুরী বলে একটি ছেলে আছে, তারা কি মানে সমালোচনা করে ওই মাটিতে বসে, পাকিস্তানের মাটিতে বসে পাকিস্তান সরকারের সমালোচনা করে, সেনাবাহিনীর সমালোচনা করে। আমি কালকে বলছিলাম না, তাদের ওপরে কিছু হয় না, যত হয় হচ্ছে গিয়ে এইখানেই বাংলাদেশে। আমি এক সময় বলেছিলাম যে উর্দুভাষী যারা হচ্ছে সন্ত্রাসবাদী, তাদের থেকে বাংলাভাষী সন্ত্রাসবাদীরা অনেক বেশি বিপজ্জনক। এদেরকে পাকিস্তান ডাকছে যে এসো তোমরা এখানে পড়াশুনো করবে। ওখানে গিয়ে যে টিটিপি মানে এগুলো রয়েছে, তাদের থেকে আরো ভয়ঙ্কর সমস্ত কাজকর্ম সমস্ত শিখবে, আর তাদেরও শেখাবে। উন্নততর ট্রেনিং নিয়ে আবার বাংলাদেশে ফিরে আসার এদের পরিকল্পনা। কারণ পাকিস্তানে এমন শিক্ষা ব্যবস্থা নেই যেটা বাংলাদেশের থেকে উন্নত, এরকম কোনো শিক্ষা ব্যবস্থা নেই, এরকম কোনো চিকিৎসা ব্যবস্থা নেই। তো যাই হোক, মানুষকে ভুল বুঝিয়ে যা যা করার এরা করে যাচ্ছে। কিন্তু আসল খবরটা হলো যে মিসাইল আসছে আপনাদের দেশে। গাজী আসবে না গজনবী আসবে তা বলতে পারবো না, তবে মিসাইল আসছে। আর আরেকটা কথা হচ্ছে, 71-এর মুক্তিযুদ্ধের সময় যে ক্ষমা চাওয়ার ব্যাপারটা ছিল, ওরা বলেছে আমরা ক্ষমা চাইবো না, একবার তো আমরা বলে দিয়েছি ক্ষমা, আমরা ভুল করেছি, আর বলবো না। তা সরকার বলছে, বাংলাদেশ সরকার বলেছে না, আমাদের বলতে হবে পরিষ্কার, ক্ষমা চাওয়ার নিয়মটা অন্য। ক্ষমা আপনাকে পরিষ্কার বলতে হবে যে আমি ভুল করেছি, এই ভুলের জন্য আমাদেরকে নিঃশর্তভাবে ক্ষমা করে দিন। আর হচ্ছে পাওনা টাকা কিসের? 1971 সালে না 70 সালে যে সন্ধ্যা বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ, সেই সময় বাংলাদেশ একেবারে ডুবে গিয়েছিল। তখন বিদেশ থেকে 470 মিলিয়ন টাকা নিয়ে এসছে সেই সময়তে। সেই টাকাটা তারপরে দেশভাগ হলো, দেশভাগ হওয়ার পর সেই টাকাটা পুরো ছেড়ে দিয়েছে। শুধু ওটা নয়, পাকিস্তানের চ্যানেলে এটাও আলোচনা হচ্ছে, চোর শুধু বাংলাদেশের ওই টাকা ঝাড়েনি, যত প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি যত আছে,
এই যে যারা বাংলাদেশের কাজ করত, সরকারি কাজকর্ম করত, যখন ভাগ হয়ে গেল, তাদের বাংলাদেশে যারা চাকরিজীবী যারা ছিলেন, সেই চাকরিজীবীদের প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটির কয়েক বিলিয়ন টাকা পাকিস্তান সরকার মেরে দিয়েছে, আজ পর্যন্ত দেয়নি। এইরকম একটা চিটিংবাজের সঙ্গে আপনারা আবার 6 দফা আপনারা আবার এগ্রিমেন্ট করছেন। খেলা দেখালেন মশাই আপনারা। বিশ্ব এতে ইতিহাসে আপনাদের মতো দুটো দেশ দেখা যাবে না, দুটো ভিকারিস্তান এক হয়ে গিয়ে একে অপরের পিঠ চাপড়াচ্ছে, একে অপরের পিঠে চাপড় মারছে আর বলছে তু আচ্ছা হ্যায়, তু মেরা আচ্ছা দোস্ত হ্যায়। এই চলছে। যাই হোক, সবাইকে সাবধান করে দিলাম। আপনারা খুব শিগগিরই মিসাইল দেখতে পাবেন আপনাদের দেশে ঢুকছে, উইথ ব্যাটারি বলতে গাড়ি সহ যে মিসাইল গুলো, যেগুলো এখান থেকে ওখানে নিয়ে যাওয়া যায়। 7 সিস্টারে নিয়ে যেতে হবে তো, 7 সিস্টার নিয়ে কাঁধে করে তো আর নিয়ে যাবে না, গাড়ি করে নিয়ে যেতে হবে, সেগুলোকে বলে ব্যাটারি। যাই হোক, আপনারা সব প্রস্তুত থাকুন ওসব দেখার জন্য, এবং আপনারা নিউজ করবেন যে বাংলাদেশ হাতে এখন মিসাইল পেয়েছে। তারপরে তার উপরে ওভারহেড লাগানোর গল্প হবে, নিউক্লিয়ার ওভারহেড লাগানোর গল্প হবে, গল্প অনেক গল্প রচিত বাকি আছে। আপনারা এখন শুধু দেখতে থাকুন, ভারতও দেখতে থাকছে। চলো দেখি তোমাদের দৌড় কত দূর আর ভারতের দৌড় কত দূর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।